জাঙ্কু, তোর নানা ভাই অসুস্থ হয়ে পড়েছে। কি বলছো মা? হ্যাঁ, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তুই তোর বাবাকে ফোন করে অফিস থেকে সোজা নিমতলি আসতে বল। আচ্ছা মা, তুমি কান্না করো না, আমি এক্ষুনি বাবাকে বলছি। আর তুমি গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নাও। হ্যাঁ, আমি গুছাচ্ছি, তুই রেডি হয়ে নিচে আয়। তারপরে আমি রেডি হয়ে মাকে নিয়ে চললাম নিমতলির উদ্দেশ্যে। ঢাকা থেকে প্রায় 4 ঘন্টা রাস্তা। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমি আর মা নানা ভাই রুমে গিয়ে ঢুকলাম। বিছানায় শোয়া নানা আর পাশে বসা মামারা। মাথার কাছে একটি মেয়ে, সম্ভবত খালাতো বোন তে, আর মামিরা দাঁড়িয়ে। মা রুমে ঢুকেই কান্নাকাটি শুরু করলো। আমি একপাশে দাঁড়িয়ে আছি, মাথার কাছে বসে। তেও কান্না করছে। তেকে অনেক ছোট থাকতে দেখেছি, এখন অনেক বড় হয়ে গেছে। মামার বাড়ি আসি না প্রায় 5 বছর হয়েছে। মা মাঝে মধ্যে অবশ্য এসেছে একা একা, আমি আসতে পারিনি, পড়াশোনা আর কাজের চাপ। বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? আমি কতবার বলেছি তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো শুনবে না আমার কথা। চিন্তা করে করে এখন প্রেসার বাড়িয়ে মিনি স্ট্রোক করেছো। তুমি আমার সাথে ঢাকায় যাবে, আমি তোমাকে ভালো ট্রিটমেন্ট করাবো, ভালো ডাক্তার দেখাবো। আরে মা, চিন্তা করিস না। সাধে কি আর আমি চিন্তা করি? আমার এখন বয়স হয়েছে, চিন্তা তো এমনিতেই চলে আসে। এখন তুই এসেছিস, তোকে সব বলবো। দুদিন থাকবি তো মা? জাঙ্কুক এসেছে, আরিম এসেছে, কেমন আছে ওরা? হ্যাঁ বাবা, জাঙ্কুক এসেছে, আরিমও আসবে। তুমি কথা বলো না তো, সব শুনবো পরে, আমরা এখানে আছি। হ্যাঁ নানা ভাই, আমরা এখানে থাকবো কয়েকদিন, তুমি চিন্তা করো না, তোমার সব কথা শুনবো। এখন তুমি বিশ্রাম নাও। মা, আমার মনে হয় নানাকে একটু একা রাখলে ভালো হয়। সবাই চলো আমরা এখান থেকে যাই। হয় আপা, লন, আপনারা অনেক দূর দিয়া আইছেন, এখন আপা দুইয়া খাইয়া লন। চলেন, আমি বাড়ি। এই বলে বড় মামি চলে গেল। আমরাও সেখান থেকে একে একে বেরিয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বসার রুমে বসে আছি, এমন সময় মামি খেতে ডাকলো। রাত তখন 8টা বাজে। সবাই খাওয়া শেষ করতে করতে রাত 9টা বাজলো। গ্রামের বাড়ি, 9টা মানেই অনেক রাত। সবাই শুয়ে পড়লো, আমাকেও শুতে বললো, কিন্তু আমার কি আর এখন ঘুম আসে? 12টা 1টায় ঘুমানোর অভ্যাস। কিছুক্ষণ রুমে বসে রইলাম। রাত 10টা বাজে। বাইরে বেরোলাম একটু হাঁটাহাঁটি করতে। উঠানে বেরোতেই দেখি একটা গুনগুন শব্দ। সামনে এগিয়ে দেখলাম কিসের শব্দ, বুঝতে পারলাম কান্নার শব্দ। কিন্তু এখন কান্না করছে কি? আর একটু সামনে এগোতেই দেখি বসে বসে কান্না করছে কে। বুঝতে পারলাম নানার জন্যই কান্না করছে। আসলে 7 বছর আগে আমার খালামণি মারা যায়। তারপরে খালু বিয়ে করে। সৎমার সংসারে তের কষ্ট হবে ভেবেই নানা ওকে নিজের কাছে এনে রাখে। মা অবশ্য বলেছিল আমাদের বাসায় নিতে, কিন্তু নানা রাজি হয়নি, কারণ সে তেকে বড্ড বেশি ভালোবাসে। এই মুহূর্তে কি করব কি বলবো বুঝতে পারছি না। মেয়েটি মাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছে, আর এখন নানাও যদি, তাহলে ওর কি হবে ভেবেই মায়া লাগছে। আমি তের কাছে গিয়ে বললাম, তে কান্না করো না, নানা ঠিক হয়ে যাবে। ও কাপা কাপা কণ্ঠে বলল, আমি জানি, ডাক্তার বলেছে নানা মাসখানেকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু এই কদিন আমাকে চকলেট আর আইসক্রিম কিনে কি দেবে? আর আমাকে ছেড়ে রাতের মায়ের থেকে কে বাঁচাবে? এতদিন তো নানার কথা বলে আমি পড়া ফাঁকি দিয়েছি, স্কুলে যাইনি, কিন্তু এখন আমাকে কে বাঁচাবে? মায়ের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। মেয়েটির কথা শুনে আমি কোমায় চলে যাওয়ার মতো অবস্থা। কি বলছে এই মেয়ে সব? এসব কি ভেবে বলছে, না না ভেবেই বলছে? বয়স তো একদম কম না, 15 হবে, দেখতেই মনে হয়। মাশাআল্লাহ, দেখতে শুনতেও সুন্দর, শরীরের গঠনও ভালো, দেখে মনে হয় 18 প্লাস, কিন্তু কথা শুনে তো মনে হয় 10 বছরের বাচ্চা। আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরও বললাম, আচ্ছা আমি কালকে বিকেলে তোমাকে আইসক্রিম কিনে দেব। কথাটি শুনে মেয়েটি কান্না তো শেষ, আবার বলতে লাগে, সত্যি সত্যি? তাহলে কিন্তু 5টা কিনে দিতে হবে। আমি বললাম, 5টি কেন? আরে সোনামোনা আর রিঙ্কুর জন্য দিতে হবে না, না হলে তো আমার পেট পাড়িয়েই আইসক্রিম বের করে ফেলবে। ওরা কারা? ওরা আমার বন্ধু, কালকে তোমাকে পরিচয় করিয়ে দেব। এখন আমি যাই, শুধু শুধু ঘুমের 12টা বাজিয়ে দিয়েছি। বলেই চলে গেল। আর আমি অবাক হয়ে চেয়ে আছি, এই মেয়ে কি বলে এগুলো? এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে? ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেল, আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন নানা এখন অনেকটা সুস্থ। মা নানাকে উঠানে বের করলো একটু বাইরের আলো বাতাস খাওয়ানোর জন্য। আমি বসে আছি নানার পাশে।
হঠাৎ দেখি তে দৌড়ে নানার কাছে আসলো আর কান্না করতে লাগলো। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। মামি বলল, বাবা আর কত প্রশ্রয় দেবেন এই মাইয়ারে, এক সপ্তাহ স্কুলে যায় নাই, টই টই করে হেনে হুনে ঘুরে বেড়াইছে, এমনিতেই টাইনে মাইনে পাস করে, আর যদি এরকম করে হেলে আর পাস সহে দেখা লাগবো না। না না তুমি বলো না আমি স্কুলে যাব না, তুমি অসুস্থ, তোমাকে রেখে আমি স্কুলে যাব না। নানু ভাই এরকম করো না, স্কুলে যেতে হবে, নইলে তো তুমি পাস করতে পারবে না, আর পাস না করলে কোনো রাজপুত্র কি তোমাকে বিয়ে করবে? থাক বড় বৌমা, আজকে ওর স্কুলে যাওয়ার দরকার নেই, কালকে থেকে যাবে। নানু ভাই যাও, এখন তুমি গিয়ে খেলা করো, আমনের কারণেই দিন দিন বিগড়েই যাইতেছে মাইয়ারা। বড় বৌমা ওকে বকো না, ও আসলে দেখতেই বড় হয়েছে, মনটা ওর সেই ছোট্ট 10 বছরের বাচ্চাই রয়ে গেছে, যখন বুঝবে তখন সব ঠিক হয়ে যাবে। আমি নানার কথা শুনছি আর ভাবছি নানা ঠিকই বলেছে। এরপর বিকেল বেলা তে আমার কাছে এসে বলল, ওই ভাইয়া আপনি না বললেন আমারে আইসক্রিম কিনে দেবেন, তো দেন। আমি বললাম, আচ্ছা চলো তোমার গ্রামটা ঘুরে দেখি আর তোমাকে আইসক্রিমও কিনে দেব। তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। তে আমার আগে আগে ছোটাছুটি করছে আর যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সহজ সরল কিন্তু খুব চঞ্চল। একটু পরে 4-5 জন 8-10 বছরের ছেলে মেয়ে এসে হাজির। ওদেরকে দেখে তে লাফালাফি শুরু করতে লাগলো। দেখতে কেমন দেখায়, একটা 15 বছরের মেয়ে 10 বছরের বাচ্চাদের সাথে লাফালাফি করছে। আমি বললাম, তে এরা কারা? ও বলল, আরে এরাই তো আমার বন্ধু সোনামুন্না রিঙ্কু। আমি অবাক হয়ে তাকিয়েছি, বলে কি এই মেয়ে? হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে বসলাম, কষ্ট হয়েছে, একটু জিরিয়ে নিই। ওই মেয়ে তো ছোটাছুটি করছে, ওর কি কষ্ট হয় না? খানিকক্ষণ পর আমি বললাম, তে এই নাও টাকা, তোমার বন্ধুদেরকে আইসক্রিম আনতে বলো। ওই ভাইয়া আমিও যাই না, তুমি এখানে বসো। না তুমি বাজারে যেও না, এখন ওখানে অনেক লোক আছে, তুমি এখানেই থাকো। তাতে কি, আমি তো সবসময় যাই, বলেই যেতে লাগলো। আমি ধমকের সুরে বললাম, তুমি এখানেই থাকো। মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। আমি ওর বন্ধুদেরকে আইসক্রিম আনতে বললাম। মেয়েটি মনে হয় মনে মনে অনেক কষ্ট পেয়েছে, তাই একটু নরম কণ্ঠে বললাম, আরে বোকা মেয়ে, তুমি চলে গেলে আমি এখানে একা একা বসে কি করব? এই জন্যই তো তোমাকে যেতে বারণ করেছি। মুহূর্তেই মেয়েটি মন খারাপ করিয়ে দিয়ে হেসে আমার পাশে এসে বসলো। আমি বললাম, তে তোমার রোল কত? 20। ও আচ্ছা, তাহলে তোমার ক্লাসে ছাত্রছাত্রী কয়জন? 20 জন। বুঝতে পারলাম একদম লেভেন্টিশ মার্কা ছাত্রী, পড়ালেখার যে সিঁড়ি এই হবে না তো কি হবে। বললাম, আচ্ছা তোমার ক্লাসে কোনো বন্ধু বান্ধব নেই? না, ওরা সবগুলাই খালি একটা পোলা আর একটা মাইয়ের লগে কি কথা কয় বুঝি না, হেয়ারে বলে আবার প্রেম কয়, আমার ভালো লাগে না। একটা পোলা আইয়া আমারে কইছিল তোমার লগে প্রেম করবো, আমি তখনই এমন মাইর দিছি, মাইর খাইয়ে কাইট হয়ে গেছে, আর নানারেও কইয়া মাইর খাওয়াইছি, এরপর দিয়া কেউ আর কয়নি। আমি বুঝলাম এই মেয়ে দেখতে ম্যাচিউর হলেও বয়স একদম 10 বছর বাচ্চার মতো, হয়তোবা কোনো ম্যাচিউর বয়সের কারোর সাথে মিশিনি বলে এই অবস্থা হয়েছে। এর মধ্যে ওর বন্ধুরাও আইসক্রিম নিয়ে চলে আসলো, সবাই আইসক্রিম খাচ্ছে আর লাফাচ্ছে। দেখতে কেমন বেমানান হলেও আমার কাছে ভালোই লাগছে, কেমন যেন একটা মায়া লাগছে মেয়েটাকে দেখে। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে একটি পেয়ারা গাছ, গাছটি নজরে পড়তেই তে গাছে উঠে পেয়ারা পাড়তে লাগলো, না ধুয়ে খেতে লাগলো। তে পেয়ারা ধুবে না? জামাই পুছি দিয়েছি তো, ধুতে হবে না, খাও। আমি আর কি করব, খেতে খেতে বাড়ি গেলাম। রাতের বেলা নানা ঘরে রেখেছে, মাও সেখানে আছে। আমি গিয়ে দাঁড়াতেই দাদু ভাই বলল, নানু ভাই এখানে এসে বসো। আমি নানার কাছে গিয়ে বসছি, নানা কান্না করছে। দাদু ভাই আমি এখন বুড়ো হয়ে গেছি, বেশি দিন বাঁচবো না। আমার কোনো আফসোস নেই বাঁচবো না বলে, কিন্তু তেকে নিয়ে অনেক চিন্তা হয়, ওকে যদি কোনো ভালো পাত্রের কাছে দিয়ে যেতে পারতাম তাহলে একটু চিন্তা মুক্ত হতাম। না না এই কথা পরেও ভাবা যাবে, আগে তুমি সুস্থ হও। আমি নানার মাথায় হাত রেখে বললাম, দাদু ভাই আমার একটা কথা রাখবে? বলো নানা ভাই, তুমি তেকে বিয়ে করো। কি বলছো নানা, এখন ও অনেক ছোট, আর ওর তো বিয়ের বয়স হয়নি, আবার ও ম্যাচুরও না। আমি জানি দাদু ভাই, তাই তো চিন্তা করি, ওকে অন্য কোথাও বিয়ে দিলে ও ভালো থাকবে না, কারণ ও সমাজে মারপ্যাচ বোঝে না, ও অনেক ছোট, ওর মনটা শিশুর মতো। তোমাদের বাড়িতে গেলে তোমার মা ওকে নিজের মায়ের আদর যত্ন দিয়ে ওকে অবুঝ থেকে বুঝদার বানাতে পারবে। আসলে ছোট থেকে মাকে হারিয়ে মামা মামির সংসারেতে বড় হয়েছে, মায়ের ভালোবাসা পায়নি। মামিরা যে ওকে ভালোবাসে না এমন না, কিন্তু মায়ের যে একটা ভালোবাসার ঘাটতি
ব্যথা তো রয়েই যায়। আমি আর কিছু বলতে পারছি না, নানা কান্না করছে, সাথে মাও কান্না করছে। এখন আমি কি বলবো, কি বলা উচিত আমার? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আমি কিভাবে সামলাবো? তে দেখতে খুবই সুন্দর, যে কেউ নজর কাড়বে, কিন্তু ওর বাচ্চা মেয়ে দেখলে ওর থেকে দূরে পালাবে সবাই। সবই বুঝতে পারছি, কিন্তু কি করবো এখন আমি? মা বললো, জাঙ্কুক, তোর এত কিছু ভাবতে হবে না, আমরা ওকে শিখিয়ে পড়িয়ে নেব, একজন ভালো মানুষ করে গড়ে তুলবো, আর দেখবি ওই আমার ঘরের লক্ষ্মী হবে। তুই এর অমত করিস না বাবা, আমি তোর বাবাকে আসতে বলেছি, কালকে বিকেলেই তোর আর তের বিয়ে দিয়ে আমরা বিকেলে বাসায় ফিরে যাব। তোমরা তো সবই প্ল্যান করে রেখেছো, তাহলে আমার বলার মানে কি আছে? তোমাদের যা ইচ্ছে তাই করো বলেই চলে গেলাম। পরদিন দুপুরে আমাদের বিয়ে হলো। মেয়েটি কি যে খুশি তা দেখেই বোঝা যাচ্ছে। দেখে যে আমার ভালো লাগেনি তা না, প্রথম দিন দাদুর মাথার কাছে দেখেই নজর আটকে গিয়েছিল, কিন্তু ও যে 10 বছরের বাচ্চার মতো করে, আমি কিভাবে সামলাবো? খাওয়া দাওয়া শেষ, বিকেলে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তে অনেক কান্না করলেও এখন বেশ হাসি খুশি আছে, দেখে বোঝা যায় না ওর মনে কি চলছে। বাসায় জিমিন ভাবি সবকিছু গুছিয়ে রেখেছে। তেকে আর আমাকে বরণ করে ঘরে নিল। তারপর আমি রুমের দিকে যেতেই ভাবি বলল, জাঙ্কুক, এখন তোমার রুমে যাওয়া যাবে না, তুমি আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ডাকলে এসো। বুঝতে পারলাম রুমে বাসর ঘর সাজানো হয়েছে। তারপর 11টার সময় রুমে ঢুকে দেখি তে ঘোমটা তুলে বুকের কাপড় সরিয়ে এলোমেলো হয়ে বসে আছে। একই অবস্থা, ওর শরীরের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। আমি তো দিশেহারা হয়ে পড়ছি, কিন্তু না, আমাকে কন্ট্রোল হারালে চলবে না, এখন ও অনেক ছোট। আমাকে দেখেই তে গার কাপড় আর ঘোমটা ঠিক করলো। এরপর নিচে এসে সালাম করে এক গ্লাস দুধ এগিয়ে দিল। আমি তো অবাক, একদম পুরাই বুঝদার বউয়ের মতো, একদিনে এত পরিবর্তন। আমি দুধ খেয়ে খাটের উপর বসে বললাম, তে তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো। ও বলল, কেন, বাসর করবো না? আমি তো অবাকের চরম সীমায়, কি বলে এই মেয়ে, জেনে বলছে না না জেনেই বলছে? আমি তো তোকে বললাম বাসর, হ্যাঁ বাসর, দাদিমা বলেছে বাসর না করলে আপনার অমঙ্গল হবে, আর এটুকুই তো কাজ, এটাও পারবেন না? তে তুমি এখনো ছোট, এটা নিয়ে পরে ভাবা যাবে, এখন ঘুমাও বলেই আমি শুয়ে পড়লাম। না, আমি এখন বাসর করব, আপনি ওঠেন তো বলেই আমার হাতটাই টান দিল। বাসর কিভাবে করে তুমি জানো? হ্যাঁ জানি তো, কেন আপনি জানেন না? কি যে বলেন, এইটুকু জানেন না আর আমাকে বলেন পিচ্ছি। আচ্ছা তাহলে আসো। আমাকে আসতে হবে কেন? আপনি নেবালেই তো হয়। মানে কি নেবাবো? আরে লাইট নিভাবেন, এইটুকু পারবেন না? সবই তো আমি করলাম, সালাম করলাম, দুধ খাওয়ালাম, আর আপনি এখন লাইট নিভাবেন, এইটুকুও পারবেন না? তাহলেই তো বাসর শেষ হয়ে যায়। এতক্ষণে আমি বুঝলাম তে কি বলতে চাইছে। আমি ঢোক গিলে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শো, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। লাইট নিভানোর কিছুক্ষণ পর তে আমাকে বলল, এই যে শুনুন। কি বলো? দাদিমা বলেছে আমাকে আজানের সময় গোসল করতে, আমি তো অত তাড়াতাড়ি উঠতে পারবো না, তাই আপনি একটু আমাকে ডেকে দিবেন। তোমাকে গোসল করতে হবে না। কেন? তবে দাদিমা যে বললো, ভালোই হবে, অত সকালবেলা কে গোসল করে? আমার আবার এই সমস্ত জিনিস ভালো লাগে না বাবা। আমি মনে মনে ভাবতে লাগলাম, হাসবো না কাঁদবো, আজ আমার বাসর, হায় আল্লাহ আমি কি বলছি। পরক্ষণেই ভাবতে লাগলাম, এসব কি ভাবছি আমি। তারপরে তেকে বললাম, আচ্ছা তোমার দাদিমা আর কি কি বলেছে তোমাকে? দাদিমা তো অনেক কিছুই বলেছে, কিন্তু আপনি তো কিছুই করলেন না। কি বলেছে তোমার দাদিমা, বলো না? বলেছে তো আপনি নাকি আমাকে অনেক কিছু দিবেন, আবার আপনি যদি আমাকে ব্যথা দেন তাহলে জানি আমি না কান্না করি। কিন্তু আমি একটা জিনিসই বুঝলাম না, যে আপনি আমাকে ব্যথা কেন দেবেন? যাই হোক, কত কিছু তো আমার মাথায় ঢোকে না, তো এখন আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে, ঘুমা। কিছুক্ষণ পর তে আবার বললো, এই যে শুনছেন? কি কি হয়েছে? আমার ঘুম আসছে না। কেন? আমার তো কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস, কিন্তু এখানে তো কোলবালিশ নেই। আচ্ছা আজকে কষ্ট করে ঘুমিয়ে নাও, আমি কালকে তোমার কোলবালিশের ব্যবস্থা করে দেব। বলেই আমি চোখ বুজে রইলাম। একেই তো আমি পুরুষ মানুষ, তার উপরে পাশে সুন্দরী, ভিতরে যে কি হচ্ছে তা আমিই জানি। প্রায় আধ ঘন্টা পর তে বললো, এই যে শুনুন, আমার ঘুম আসছে না, অনেক চেষ্টা করেছি, আমি কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? এখন আমি কি বলবো বুঝতে পারছি না। তারপরও বললাম, ঠিক আছে ঘুমাও, কিন্তু আস্তে ধরো। বলার সাথে সাথেই তে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শীতল হয়ে গেলাম, বুকের ভিতরটা উতাল পাতাল শুরু হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়লো। তারপর
তারপরও কন্ট্রোল করলাম, মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম যাতে মনে খারাপ ভাবনা না আসে। 10 মিনিটের মধ্যেই তে ঘুমিয়ে পড়লো। আর আমার যে কি অবস্থা তা তো বুঝতেই পারছো। সকালবেলা আমার আগে ঘুম ভাঙে, ঘুম ভাঙতেই পাশে তাকাতেই দেখি তে ঘুমিয়ে আছে। ঘুমন্ত তেকে অনেক স্নিগ্ধ আর সুন্দর লাগছে। ওকে দেখে মুহূর্তেই ঠোঁটের মাঝে হাসি ফুটে উঠলো। তের শরীরে কাপড় নেই, কাপড় নিচে পড়ে রয়েছে আর পায়ের রান পর্যন্ত দেখা যাচ্ছে। এলোমেলো শরীর অনেকটাই উন্মুক্ত হয়ে রয়েছে। পরক্ষণেই আমি চোখ নামিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তেকে জাগিয়ে দিলাম। তে উঠে নিজের কাপড় চোপড় পরে ওয়াশরুমে গেল। তে ফ্রেশ হয়ে বের হতেই আমি বললাম, তে তোমাকে আর কাপড় পরতে হবে না, ঠিক মতো তো কাপড়টা পরতে পারো না, তুমি থ্রি পিস পরেই নিচে যাও, মা ডাকছে। তারপরে তে থ্রি পিস পরে রেডি হয়ে নিচে গেল। আমিও তের পিছন পিছন আসতে লাগলাম। নিচে বাবা সোফার উপরে পেপার পড়ছে আর টেবিলে মা আর জিমিন ভাবি খাবার পরিবেশন করছে। তে জিমিন ভাবির কাছে যেতেই জিমিন ভাবি আস্তে করে বলল, কি রাতে বাসর কেমন হলো? তে জোরে জোরে বলতে লাগলো, বাসর? তোমার দেওর তো বাসর কিভাবে করে সেটাই জানি না, তারপর তো আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে হলো। আমাকে আবার নাকি বলে পিচ্ছি, আমার সাথে তো বাসরই করবে না, কিন্তু আমি জোর করে বাসর করিয়েছি। তে কথাগুলো বলছে তার আগেই বাবা রুমে চলে গেল আর মা রান্নাঘরে। লজ্জায় তো আমার মাথা নিচু হয়ে যাওয়ার পালা। এখন যদি মাটির নিচে ঢুকে যেতে পারতাম তাহলেই মনে হয় বাঁচতাম। আমি অসহায় দৃষ্টিতে জিমিন ভাবির দিকে তাকালাম। জিমিন ভাবি আমার দিকে চোখ ইশারা দিয়ে বোঝাতে চাইলো, থাক ছোট মানুষ, কিছু বলিস না ভাই। তারপরে জিমিন ভাবি বলল, থাক থাকতে আর বলতে হবে না। কে শোনে কার কথা? সে তো পারলে মাইক নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে শোনো না তোমার দেওরে কি করেছে, বাছর করবেই না আমার সাথে। তারপরে আমি জোর করে করালাম, সব কাজ তো আমিই করলাম, সে একটু লাইটটা নিবে, তাও আমাকে বলে আসো আমার কাছে এসো। আমার কেন যেতে হবে লাইট নিবেতে? উনি নিবেলেই তো হয়, তা না। তারপর আমাকে ডাকছে, তারপরে লাইট নিভিয়ে বাসর শেষ করলাম। এর কথা শুনে আমার এখন কচু গাছের সাথে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে অথবা কোমায় চলে যেতে ইচ্ছে করে, কিন্তু কি আর করার, আমার কপালে তো আর সেই ভাগ্য নেই। আমার যে কি নিয়ে বাঁচতে হবে সেটা আমি এখনই বুঝতে পারছি। তারপরে চুপ করে টেবিলে বসলাম। মা খাবার দিল। মা আর বাবা কাছে না থাকলেও এই সব কথাগুলো তারা দুজনেই শুনেছে। খাবার টেবিলে সবাই চুপচাপ, যে যার মতো খাচ্ছে। জিমিন ভাবি তেকে থামিয়ে দিয়েছে অনেক আগেই, তার না হলে তো সবই মনে হয় পাড়া প্রতিবেশীকে গিয়েও বল। খাবার শেষ করে অফিসের জন্য রেডি হলাম। আসলে নানু বাড়ি যাওয়ার কারণে ছুটি নেওয়ায় এখন আর বেশি ছুটি নেই, আজকে অফিস জয়েন করতে হবে। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এভাবেই কেটে গেল এক সপ্তাহ। তের এই দুষ্টু মিষ্টি কাহিনী আর বোকা বোকা কথা নিয়ে আমার জীবনটি চলতে লাগলো। এক সপ্তাহ পর থেকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে গেলাম। ভর্তি করে বাসায় আসতে সে কি কান্না, এত কান্না করেছে যে বিয়ের দিনেও এত কান্না করেনি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর ও কান্না করতে করতে আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করার দরকার নেই, এই জন্যই তো আমি বিয়েতে এত খুশি হয়েছিলাম যে আমার আর পড়াশোনা করতে হবে না, কিন্তু সেই তো আমাকে স্কুলে ভর্তি করে দিলেন, এখন আবার সেই পড়াশোনার জ্বালা। আমার আর এই জ্বালা ভালো লাগে না। আমি আগে যদি জানতাম যে আমার বিয়ের পর পড়তে হবে তাহলে আমি আপনাকে বিয়েই করতাম না। বুড়ো বেটা কোথাকার, খাটাস কোথাকার, আমাকে স্কুলে ভর্তি করে আমাকে এখন লেখাপড়া করাবে। করবো না আমি লেখাপড়া, ভালো লাগে না আমার লেখাপড়া, আমি লেখাপড়া করবো না, আমি স্কুলে যাবো না। এর কথা শুনে বুঝতে পারলাম বিয়ের দিনও কেন এত খুশি ছিল। ও আচ্ছা, পড়াশোনা করা লাগবে না এই কারণেই। তারপরে তেকে বুঝিয়ে শুনিয়ে আইসক্রিম আর চকলেট দিয়ে ঠান্ডা করলাম আর বললাম, তোমাকে বেশি পড়তে হবে না, শুধু সন্ধ্যার পরে অল্প পড়লেই হবে আর প্রতিদিন স্কুলে গেলেই হবে, বেশি পড়াশোনার চাপ তোমাকে দেব না। তারপরে মেয়েটি আইসক্রিম আর চকলেট পেয়ে খুশি হয়ে গেল, মুহূর্তেই সবকিছু ভুলে গেল। এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। সন্ধ্যার পর পড়তে বসা আর প্রতিদিন স্কুলে যাওয়া। ঠিকমতো পড়তেও চায় না, স্কুলেও যেতে চায় না, বিভিন্ন বাহানা করে, কিন্তু আমি বুঝিয়ে শুনিয়ে বাচ্চাদের যেরকম পড়াশোনা করায় ওইভাবে করিয়ে পড়া ঠিকই আদায় করে নিই। হঠাৎই একদিন সন্ধ্যায় পড়তে বসেছে, আমি খেয়াল করলাম তে মুখ গুমরা করে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, মন খারাপ কেন? স্কুলে গিয়ে কেউ বকেছে? না, কেউ বকেনি, আপনার সাথে আমি কথা বলবো না, আমি রাগ করেছি। কেন রাগ করেছো? কেন, কি হয়েছে? আমার বান্ধবীর কয়েকদিন আগে বিয়ে হয়েছে, ও বলেছে ওর স্বামী নাকি ওকে কত ভালোবাসে, দিনের বেলাও কত কিছু দেয়, রাতেও কত কিছু দেয়। কই, আপনি তো আমাকে কিছু দেন না। আমি তোমাকে কিছু দেই না কেন? আমি তোমাকে আইসক্রিম চকলেট এগুলো কিনে দেই না? দেন তো, কিন্তু রাতের বেলা তো কিছু দেন না। ও তো বললো ওর স্বামী নাকি ওকে রাতের বেলা কত কিছু দেয়, কত আদর করে, কত ভালোবাসে। ও আচ্ছা, এই জন্য তোমার রাগ হয়েছে? তোমার কি আদর ভালোবাসার দরকার?
দরকার না কি না চাই আদর ভালোবাসা, কিন্তু আপনি তো কিছুই দেননি, এতদিন বিয়ে হয়ে গেল এখন পর্যন্ত দেননি, আপনি আমাকে মোটেও ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে দেবো, তুমি চিন্তা করো না আর রাগও করো না। দেন তাহলে এখনই দেন, এখনই দিতে হবে। এখন কি দেওয়ার জিনিস, ওটা তো রাতে দেয়, পড়াশোনা শেষ করো তারপরে দেবো। এই কথা শুনেই তাড়াতাড়ি পড়া শেষ করে, নর্মালি পড়তে পড়তে 10টা বাজিয়ে দেয়, কিন্তু আজকে 9টার ভিতরে পড়া শেষ। পড়া শেষ করে কই দেন, দেবেন বলে আমাকে কি দেবেন, ভালোবাসা দেবেন নাকি? দেন দেন তাড়াতাড়ি দেন। আরে বোকা, এখন সবাই খাওয়া দাওয়া শেষ করুক তারপরে, এটা গভীর রাত্রে দিতে হয়, এখন না। চলো চলো খাবার খেয়ে আসি। তারপরে দুজনে মিলে ভাত ঠাত খেয়ে রুমে আসলাম। রুমে এসে তে বলতে লাগলো কই তাড়াতাড়ি দেন, এখন তো হয়েছে, এখন তো ভাতও খেয়েছি, রুমেও এসেছি, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন দেন তাড়াতাড়ি দেন। আমি দরজা দিয়ে আটকে তের কাছাকাছি এগোলাম, একটু একটু করে তের কাছে এগোচ্ছি আর ও পিছনে যাচ্ছে। আমি কাছে এগোতে এগোতেই তের মুখের কাছে চলে গেলাম। হঠাৎই তে চিৎকার দিয়ে উঠে বলল কি ব্যাপার কি ব্যাপার, আপনি আমার মুখের কাছে এসে কি করছেন? হ্যাঁ আমি কি আপনার কাছে ছ্যাপটাইছি নাকি, এখন আপনি আমাকে ছ্যাপ খাওয়াবেন? মানুষকে কত কিছু দেয়, স্বামী বউকে কত ভালোবাসা দেয়, আর আপনি আমাকে ছ্যাপ খাওয়াইতেছেন। ছি ছি ছি, আমি আজ কালকে জিমিন ভাবিকে বলে দেবো, বাবাকে বলে দেবো আপনি আমাকে ছ্যাপ খাওয়াতে চেয়েছেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তার সাথে সাথে তের মুখ চেপে ধরে বললাম আরে বোকা, না না শোনো, আমি একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। আসলে তোমার মুখের ওইখানে একটা ময়লা লেগে রয়েছে, আমি ওটা পরিষ্কার করতে যেতে চাইছিলাম। আর তুমি কি বলছো আমি তোমাকে ছ্যাপ খাওয়া, আমি তোমার সাথে এরকম করি কখনো? হ্যাঁ করি। তারপর থেকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে বললাম যে জিমিন ভাবি আর বাবাকে বলো না, ওখানে ওইটা ময়লা ছিল, ওইটা আমি পরিষ্কার করার জন্য এরকম করেছি, আর এই নাও তোমার গিফট বলেই আমি ওকে একটা চকলেট দিলাম। আর ও খুশি মনে চকলেট নিয়ে ঘুমিয়ে পড়লো। আর আমি মনে মনে ভাবতে থাকলাম আল্লাহ কি বাঁচা বেঁচেছি, কোনো অঘটনের হাত থেকে বেঁচে গেলাম। যদি কোনো ভুল করতাম তাহলে তো কালকে আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যেত। পরদিন সকালবেলা তেকে স্কুলে যাওয়ার সময় বললাম তে তুমি তোমার বান্ধবীর কাছ থেকে ভালো করে জেনে নিও যে তোমার বান্ধবীর বর তাকে রাতের বেলা কি কি দেয়, ঠিক আছে? তাহলে আমিও তোমাকে সেইগুলো দেব, বুঝছো? ভালো মতো জেনে তারপরে আমাকে বলো। কথাটি বলে তেকে স্কুলে দিয়ে আসলাম। এরপরে কেটে গেল প্রায় অনেক দিন, মাঝে তের প্রি টেস্ট পরীক্ষাও শেষ, টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গেছে। পরীক্ষায় অত ভালো রেজাল্ট না করলে মোটামুটি খারাপও করেনি, ভালোই করেছে। এখন সামনে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তে। কিন্তু তের মাঝে অনেক বেশি পরিবর্তন আমি লক্ষ্য করছি। এখন আর তে আগের মতো হুটহাট একটা কথা বলে না, আর কেমন যেন আমাকে দেখলে লজ্জা লজ্জা পায়। আমিও ভেবে পাই না তের ভিতরের এই পরিবর্তনের কারণ কি। তারপরেও ওকে কিছু বলি না, কারণ বললে আবার ও যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে তো আমারই মান সম্মান নিয়ে টানাটানি বাজবে। কিন্তু তের এই পরিবর্তন আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে। তারপরও মাথা ঘামাইনি, ভাবলাম যে হয়তো পরীক্ষা তার টেনশনে এই পরিবর্তনটা ওর হয়েছে। এরপরে তের এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। আজকে তের পরীক্ষার শেষ দিন। সন্ধ্যায় যেহেতু তের পড়া নেই তাই তেকে বললাম তে চলো মুভি দেখি। তে আর আমি প্রায় সময় মুভি দেখতাম। মুভি দেখলে কি হবে, সে তো আর যেন তেন মুভি দেখতো না, রোমান্টিক মুভি ছাড়লেই আমাকে কিলিয়ে মেরে গুটিয়ে শেষ। বলতো ছি 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 আপনি এই সমস্ত ছবি দেখেন, আমি কালকেই বাবাকে আর জিমিন ভাবিকে বলে দেবো। তাই ওকে নিয়ে আর রোমান্টিক মুভি দেখা হয় না, বেশিরভাগই বাচ্চাদের ছবি দেখা হয়। তো আজকে আমি একটু বুদ্ধি করে একটা রোমান্টিক মুভি ছাড়লাম, কারণ আমি জানতে চাইছিলাম তের ভিতরে কি আসলে ম্যাচুরিটিটা চলে এসেছে, কারণ ও আমাকে দেখে লজ্জা পায় আর ওর বিহেভিয়ারও একটু চেঞ্জ মনে হচ্ছে। তো রোমান্টিক মুভিটা দেখতে দেখতে অনেকটাই রোমান্টিক সিন ছিল ছবির ভিতরে, কিন্তু আমি তের ভিতরে কোনো কিছুই লক্ষ্য করলাম না। আগে রোমান্টিক সিন আসলে তে আমাকে মেরে গুটিয়ে যা করতো একা একা, কিন্তু আজকে তেমন কিছুই দেখলাম না। শুধু ওর ফেজের দিকে তাকিয়ে দেখলাম ও মুচকি মুচকি হাসছে আর মাথা নিচমি দিয়ে রয়েছে। তো আমার ভিতরেও একটা মনে মনে কাজ করতে লাগলো যে হয়তোবা তে এখন অনেকটাই বুঝতে শিখেছে। তাই ছবি শেষ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। আজকে আমি তের কাছে গিয়ে শুয়েছি। কিছুক্ষণের মধ্যে আমি তেকে জড়িয়ে ধরলাম। তে কিছুই বললো না, মনে মনে বুঝতে লাগলাম যে হয়তোবা তে আমাকে মেনে নিতে শুরু করেছে। আর দোয়া দরুদ পরে তের মুখের কাছে আগালাম, কারণ আবার কিল ঘুষি না খেতে হয়। মুখের কাছে এগোতেই তে মুখটি সরিয়ে নিল না, বরঞ্চ ও আরেকটু কাছে এসে আসলো। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আর আমার নিঃশ্বাস ওর। মুহূর্তের মাঝে আমি কেমন যেন উত্তেজিত হয়ে পড়লাম, মনে হয় সন্ন্যাসী জীবনটা এইবার কাটলো। আমি আর কিছু ডাইনি বাইরে না তাকিয়ে সোজা তের মুখের উপরে পড়ল। তারপর আর কি হলো তোমাদের নাই বললাম, সবই তো বুঝতে পারছো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি খুব টেনশনে আছি। তেকে বিছানায় দেখতে পেলাম না, মাথা মতো গরম হয়ে যাচ্ছে, কারণ রাতে যা ওর সাথে করেছি আল্লাহই জানে। ও সকালবেলা বাবা আর জিমিন ভাবিকে কি বলে, আজকে কিনা আমার কচু গাছের সাথে গলায় দড়ি দিতে হবে।
চেহারা। হঠাৎই তাকিয়ে দেখি তে ড্রেসিং টেবিলের সামনে মাথা আঁচড়াচ্ছে, ভেজা চুল। তে আজকে শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত নতুন বউ। হঠাৎই বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো, আসলে আমি তো ওকে কালকে গোসল করতে বলিনি, কিন্তু ও গোসল করলো কেন? আল্লাহ, ও কি সবকিছু বুঝে করছে নাকি এবার নিচে যেয়ে সবকিছু ব্যালেন্ডার করবে? আমি কিছুই বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তে নিচে যাচ্ছে। আমিও তাড়াতাড়ি করে ওর পিছন পিছন গেলাম, না জানি ও আজকে কি বলে। নিচে যেতেই জিমিন ভাবি তেকে দেখেই বলল, কি মনে হচ্ছে সকালে গোসল করলো? ভাবি আসতেই কথাটি বলেছে। তেও হাসি মুখে মাথা নিচমে দিয়ে বলল, কি যে বলো ভাবি? তেও কথাটি খুবই আস্তে বলেছে। বাবা পেপার পড়ছে, মা রান্নাঘরে, কিন্তু কেউই কথাটি শুনলো না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, এই বুঝি সন্ন্যাসী জীবন কাটলো আর আমার জীবনে সূর্যের আলো উঠলো। মনে হয় তে এবার সবকিছুই বুঝতে পেরেছে। যাই হোক, সকালে নাস্তা খেয়ে সবাই যার যার কাজে চলে গেলাম, আমিও চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে তের কথাই ভাবছি। ওর বান্ধবীর বিয়ের পর থেকেই তের ভিতরেই পরিবর্তন। মনে হয় ওর বান্ধবী ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে আর আমার সন্ন্যাসী জীবন থেকে মুক্তি দিয়েছে। মনে মনে খুব খুশি লাগছে। যেহেতু কালকে তের ফার্স্ট টাইম ছিল, তে অনেক কষ্ট পেয়েছে, তারপরও জিমিন ভাবি আর বাবা মাকে কিছুই বলেনি। এতে আমার জন্য ভালোই হয়েছে। মনে হয় তে এখন সবকিছুই বুঝতে পেরেছে। আজকে তের জন্য কিছু একটা গিফট নিয়ে যাব, মনে মনে সিদ্ধান্ত নিল। হঠাৎই ফোন বাজলো। হ্যালো, আপনার কি বাসায় আসতে দেরি হবে? হ্যাঁ, আজকে আমার একটু মিটিং আছে, আমি আজকে মিটিং এ ডিনার সেরে তারপরে বাসায় আসবো। আসতে আসতে হয়তো বা 9টা-10টা বাজে। আচ্ছা ঠিক আছে, আসার সময় একটা বেলি ফুলের মালা নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা রেখে দিল। মিটিং শেষ হতে হতে রাত 9:30। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎই মনে পড়লো বেলি ফুলের মালার কথা। তো বেলি ফুলের মালা নিতে দোকান খোঁজাখুঁজি করছি, প্রায় দোকানই বন্ধ হয়ে গিয়েছে। তো একটি ফুলের দোকান খোলা ছিল, ওখানে গিয়ে একটি বেলি ফুলের মালা কিনলাম, সাথে কয়েকটা গোলাপ ফুল। তার পাশেই একটা জুয়েলারির দোকান ছিল। হঠাৎই মনে হলো যে তের জন্য একটা গিফট কেনার কথা ভেবেছিলাম, তো এখান থেকেই নিয়ে যাই। জুয়েলারির দোকানে ঢুকে তের জন্য একটি 6 ছোট্ট দেখে আংটি কিনলাম। আংটি কিনে বাসার উদ্দেশ্যে রওনা। বাসায় ঢুকে জিমিন ভাবি দরজা খুলে দিল। সোজা উপরে চলে গেলাম। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, প্রায় 10টা বাজে। রুমে ঢুকতেই দেখি রুমটা পুরো অন্ধকার। আমি থেকে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তারপরে আস্তে আস্তে অন্ধকার রুমে ঢুকে লাইট জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। রুমটা পুরোই ফুল আর বেলুন দিয়ে সাজানো। খাটের উপরে তে লাল শাড়ি পরে বসে আছে। আমি তো অবাকের চরম সীমা। কি ব্যাপার, আমি কি আমার রুমে ঢুকেছি না অন্য কারো রুমে ঢুকে পড়েছি? তারপরে খাটের কাছে গিয়ে বললাম, তে। তে মাথা উঁচু করে তাকিয়ে তারপরে নিচে এসে আমাকে সালাম করলো আর এক গ্লাস দুধ দিল। সেই প্রথম দিন বিয়ে রাতের মতো, কিন্তু তার ভিতরে একটু তফাৎ ছিল। ওই দিনকার একটি বাচ্চা মেয়ে আমাকে দুধ দিয়েছিল, কিন্তু আজকে আমার বউ আমাকে দুধ দিচ্ছে। যাই হোক, দুধটি খেয়ে আমি বিছানায় বসলাম আর বললাম, কি এই অবস্থা কেন? তে একটু মুচকি এসে বলল, আসলে আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আমি আসলে তখন অনেক ছোট ছিলাম, বয়সে না মনের দিক থেকে, কিন্তু এখন আমি বুঝতে শিখেছি। আর আমি জানি একটা ছেলের জন্য তার জীবনের প্রথম রাত, বাসর রাতের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, একটা মেয়ের জন্য থাকে, কিন্তু তখন তো আমি অনেক কিছু বুঝতাম না। তাই আমি আপনার অনেক কিছুই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। তাই ভাবলাম, পিছনে আমি যা করেছি তা তো আর ফিরিয়ে দিতে পারবো না, তো সামনে আপনার জীবনটা আরো মধুময় কিভাবে করা যায় সেজন্যই এই ব্যবস্থা। আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন? ক্ষমা তো তোমাকে কবেই করে দিয়েছি আমার পিচ্চি বউ। তোমাকে ক্ষমা না করলে তোমার সাথে এতদিন আমি কিভাবে থাকলাম? আর তোমাকে আমি ভালোবাসি সেই প্রথম দিন থেকেই। তোমার বাচ্চামিগুলো আমার খুব ভালো লাগে। তোমার কাছে আমি কিছুই চাইনি, তুমি যে আমার সন্ন্যাসী জীবন থেকে মুক্তি দিয়েছো এটাই আমার কাছে অনেক, আর কিছুই আমার দরকার নেই। আমি যে কত দোয়া কালাম পরে ঘুমাতাম তুমি কি জানো? কারণ আমার পাশে তুমি, আর আমি নিজেকে কত কষ্ট করে কন্ট্রোল করেছি। যাই হোক, এখন থেকে আর নিজেকে কন্ট্রোল করতে হবে না, আমি যে তোমাকে নিজের করে পাবো এই ভেবেই আমার ভালো লাগছে। এরপরে আমাদের দুজনের সুখের সংসার শুরু হলো, আর আমার বাচ্চা বউ আমার কাছে ম্যাচুরিটি হিসেবে ধরা দিল। হয়তোবা ওই দিন রাত্রে আমি যদি ওকে জোর করতাম, জোর করে সবকিছুই হয়তোবা পেতাম, কিন্তু আজকের এই ভালোবাসাটা আমি ফিরে পেতাম না। ভালোবাসা কখনোই জোর করে হয় না। একজন আরেকজনকে যখন পরিপূর্ণভাবে ভালোবাসবে তখনই সেই সংসারটা টিকবে। তো এইভাবেই আমাদের সুখের সংসার চলতে লাগলো। আর তোমরা সবাই দোয়া করো আমার এই বাচ্চা বউকে নিয়ে, যেন আমি আমার সংসার জীবনে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি।